আজকে আমরা পুরা সম্ভাবনা কি পড়েছিলাম। সম্ভাবনা কি, দৈব পরীক্ষা কি, ঘটনা কি, সমসম্ভাব্য ফলাফল কি, ঘটনাবলী কি, এই সম্পর্কে আমরা আলোচনা করছি। এরপর আমরা সূত্রটা দেখছিলাম, সম্ভাবনা সূত্র, সমগ্র সম্ভাব্য ফলাফল বা অনুকূল ঘটনা, এগুলো সব দেখছি। এরপর কিছু কিছু আমরা ম্যাথ দেখছি, বোঝার ট্রাই করছি, প্রবাবিলিটি ট্রি দেখছি। মানে মোট কথায় আমরা আজকে বেসিকটুকু বোঝানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। আমি রবি করিম পরিচালিত গুগল কোচিং সেন্টার থেকে আপনাদের জানাই স্বাগতম। আমি সাথে আছি তুষার, বিজি ট্রাস্ট ইউনিভার্সিটি সিএসসি ইঞ্জিনিয়ারিং অধ্যয়নরত অবস্থায়। আজকে আমাদের টপিক হলো নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের চতুর্দশ অধ্যায়ের সম্ভাবনা। তো আজকে আমরা এই অধ্যায়ের কিছু আগে বেসিক জেনে নিব, এরপর কীভাবে ম্যাথ করতে হয় সে সম্পর্কে জানতে পারবো। সম্ভাবনা জানার আগে সম্ভাবনা যখন পড়ব, সম্ভাবনা কি ওটা আগে আমরা জেনে নিই। সম্ভাবনা হলো কোনো ঘটনা কি ঘটবে তা গাণিতিক পরিমাপ। আজকে সম্ভাবনার কিছু টপিক হলো দৈব পরীক্ষা, ঘটনা, সমসম্ভাব্য ঘটনাবলী, 4 নম্বর হলো পরস্পর বিচ্ছিন্ন ঘটনাবলী এবং অনুকূল ফলাফল। এই টপিকগুলো সম্পর্কে আমাদের ভালোভাবে ধারণা রাখতে হবে। এখন আমরা করব দৈব পরীক্ষা। দৈব পরীক্ষা কি আগে এটা আমাদের জানতে হবে। কোনো পরীক্ষার সম্ভাব্য ফলাফল আগে থেকে জানা থাকে, কিন্তু পরীক্ষার পরে কি ফলাফল হবে সেটা আমাদের জানা নেই। অর্থাৎ আমাদের বুঝতে হবে সম্ভাব্য ফলাফল একটি কয়েন, আমরা তো কয়েন সাধারণত দেখে থাকছি। একটি কয়েন নিক্ষেপ করলে কয়েনটাতে কি আছে সেটা আমরা জানি, একটা হেড আর একটা কি অপর প্রান্ত টেল। তো সেটা আমরা তো জানি আগে থেকে সেই ফলাফলটা কি আসবে, কিন্তু পরবর্তীতে বলা হয়েছে কিন্তু পরীক্ষাটির পরে কি ফলাফল হবে সেটা জানা নেই। যখন কয়েনটি নিচে পড়বে তখন কি আসবে সেটা আমাদের আগে থেকে কি জানা নেই। অর্থাৎ আমরা হেড, একটা মুদ্রা যদি নিক্ষেপ করি আমাদের কি উঠতে পারে, একটা হেড আর একটা কি টেল। একটা মুদ্রা কি আসতে পারে সেটা আমাদের আগে থেকে কি আছে, জানা আছে। আগে থেকে সেই জিনিসটা আমাদের জানা আছে, কিন্তু মুদ্রাটা নিক্ষেপ করার পর যখন মাটিতে পড়বে হেড উঠবে কি টেল উঠবে সেটা আমাদের আগে থেকে কি নেই, জানা নেই। তো সেটাকে আমরা কি বলবো, দৈব পরীক্ষা। আশা করি বোঝা গেছে। এবার দৈব পরীক্ষার পর আমরা জানতে পারবো ঘটনা কি। ঘটনা হলো একটি মুদ্রা নিক্ষেপ করার পর যে ফলাফলটি আসবে এটি হলো কি ঘটনা। আমরা দৈব পরীক্ষায় কি জানতে পারছিলাম, আমরা ফলাফলটা আগে থেকে জানবো। এখন ঘটনায় জানতে পারবো যে ফলাফলটা আসবে সেটার নামে হলো ঘটনা। অর্থাৎ আমরা যখন মুদ্রা নিক্ষেপ করি একটা মুদ্রা, তখন আমাদের হেড আর টেল থাকে, একটা হেড আর একটা কি টেল। এই দুইটা থেকে যখন মাটিতে পড়বে হয়তো টেল পড়বে নয়তো হেড পড়বে, সেটা দেখার পর আমরা নিশ্চিত হইতে পারি কি এটি একটি ঘটনা। এখন 4 নম্বর টপিক হলো সমসম্ভাব্য ফলাফল। এটা কি, কোনো পরীক্ষার ঘটনাগুলো ঘটার সম্ভাবনা সমান থাকে তাহলে সমসম্ভাব্য ফলাফল। এটার অর্থ একটি মুদ্রা দুইটা পিটির ফলাফল একই আসার দুইটাই আসতে পারে, এমন সম্ভাবনাটাই হলো সমসম্ভাব্য ফলাফল। অনেক সময় দেখা যায় কয়েন মাঝে মধ্যে নিক্ষেপ করার সময় সোজা স্টেট দাঁড়িয়ে যায়, সেটাই হলো সমসম্ভাব্য ফলাফল। যেমন একটি মুদ্রা কি থাকে, হেড আর টেল। সেটার ক্ষেত্রে দুইটাই আসতে পারে, হয়তো টেল আসতে পারে হয়তো হেডে আসতে পারে, দুইটারই সমান সম্ভাবনা আছে। আমরা আগে থেকে জানতে পারি না কোনটা আগে আসবে, এটাই হলো সমসম্ভাব্য ফলাফল। এখন আমরা জানবো পরস্পর বিচ্ছিন্ন ঘটনাবলী। পরস্পর বিচ্ছিন্ন ঘটনাবলী কি, কোনো পরীক্ষার যদি একটি ঘটনা ঘটলে অন্যটি অথবা অন্য ঘটনাগুলো ঘটতে পারে না তাকে বোঝায়। আমরা এখানে বলতে চাইছি একটা মুদ্রা যখন নিক্ষেপ করব, যখন হেড উঠে তখন টেলটা তার কারণে কি উঠতে পারে না, বা টেল উঠলে হেডটা উঠতে পারে না, এটাকেই বোঝায়। এখানেই বোঝানো হয়েছে যে কোনো পরীক্ষায় যদি একটি ঘটনা ঘটে হেড উঠছে, অন্যটি অথবা অন্য ঘটনাগুলো ঘটতে পারে না, টেলটি হেডের কারণে উঠতে পারে নাই, তাকেই বোঝায়। তাকে হচ্ছে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বোঝায়। এখন আমরা সম্ভাবনার আসল সূত্রটা জানবো। সম্ভাবনার সূত্র কি, অনুকূল ঘটনাকে সমগ্র ফলাফল দিয়ে কি করব, ভাগ দিব। অনুকূল ঘটনা কি আমাদের এটা তো জানার বিষয়। যেমন কোন পরীক্ষায় একটি ঘটনা সপক্ষে ফলাফলকে বলে, অর্থাৎ আমরা যদি একটা মুদ্রা নিক্ষেপ করি, মুদ্রায় হেড আর টেল থাকে, যদি বলা হয় একটি মুদ্রা নিক্ষেপ করলে সেখানে টেল আসার সম্ভাবনা কত, তখন আমাদের টেল আছে একটি,
সমগ্র ফলাফল কয়টি? দুইটি, মানে এখানে ফলাফল আছে দুইটি, অর্থাৎ আমরা এটা ভাগ দিব এইভাবে, সমগ্র ফলাফল 2 আর অনুকূল ঘটনা 1, মানে টেল আসার সম্ভাবনা 1/2। আমরা এতক্ষণ দেখছিলাম কিভাবে একবার মুদ্রা নিক্ষেপ করতে হবে। আমাদের বলা হয়েছে দুইটি মুদ্রা, মানে মুদ্রা দুইবার নিক্ষেপে প্রবাবিলিটি ট্রি দেখানো হলো। অনেক সময় আমাদের 2 বার 3 বার 4 বার প্রবাবিলিটি অঙ্কন করে দেখাইতে হয়। আমি প্রথমে 2 বার করে দেখাইছি। একবার হলো মুদ্রা নিক্ষেপে একবার হেড একবার টেল উঠলো, হেড এর জায়গায় আবার নিক্ষেপে একবার হেড আবার টেল, আবার টেল এখানে নিক্ষেপ করলে একবার হেড একবার টেল, কারণ আমাদের মুদ্রাটা কি আনসার আসবে আগে থেকে জানা থাকে না। নিক্ষেপ করার পর আমি বুঝতে পারবো এটা কি আসছে। তো আমাদের এখানে 2 বার নিক্ষেপ করতে চাইলে আমরা আরো একবার নিক্ষেপ করে দেখাইতে পারি। আমরা দ্বিতীয়বার মুদ্রা নিক্ষেপ করার পর তৃতীয়বারও সেম হেডের জায়গায় হেড টেল, টেলের জায়গায় হেড টেল, আবার হেডের জায়গায় হেড টেল, টেলের জায়গায় হেড টেল। তো আমাদের এই 3 বার মুদ্রা নিক্ষেপ করার প্রবাবিলিটিটা অঙ্কন করা হলো। এখন আমরা এখান থেকে নমুনা ক্ষেত্রটি কিভাবে বের করতে হবে এটা শিখবো। তো নমুনা ক্ষেত্রটি বের করার জন্য আমাদের এবারে গুনতে হবে হেড হেড হেড, মানে প্রথমে এই লাইনটা, তারপর হেড 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 টেল, তারপর আবার হেড টেল হেড, এরপর হেড টেল টেল, তারপর এরপর আবার টেল হেড হেড, এরপর টেল হেড টেল, এরপর আবার টেল টেল হেড, এরপর টেল টেল টেল। এগুলাই হলো আমাদের নমুনা ক্ষেত্র, মানে একটি মুদ্রাকে যদি আমরা 3 বার নিক্ষেপ করি এগুলো আমাদের ফলাফল আসবে নমুনা ক্ষেত্রের। এবার আমরা ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্রটি শিখব। এবার আমরা শিখব কিভাবে একবার ছক্কা নিক্ষেপের প্রবাবিলিটি আঁকা হয়। আমি সেটা দেখাই দিই, সেটা হলো ছক্কা। আমরা তো সাধারণত ছক্কার দানা বোর্ড ছক্কা খেলা ছোটবেলায় খেলে থাকছি। ছক্কার দানা কয়টা দানা থাকে? 6টা, যেমন 1 2 3 ওইভাবেই আমরা, তাহলে একটি ছক্কার দানা ওঠার সম্ভাবনা কয়টি? 6টি। 6টার মধ্যে যে কোনোটাই উঠতে পারে। তাহলে আমরা আঁকি একবার। এটা হলো ছক্কার প্রবাবিলিটি ট্রি। ছক্কার এর ক্ষেত্রে এটা তো আমরা একবার শিখলাম, অনেক সময় আমাদের 2 বারও এঁকে দেখাইতে হয়। তাহলে আমরা 2 বার কিভাবে শিখব? যদি আমাদের বলা হয় ছক্কাটা 1-এর পরিবর্তিতে 2 বার নিক্ষেপ করে প্রবাবিলিটি অঙ্কন করে দেওয়া হবে, তাহলে সেই ক্ষেত্রে প্রবাবিলিটি এরকম হবে, মানে একবার ছক্কা নিক্ষেপ করে 1 2 3 4 5 6 হবে। আবার সেম 1-এর জায়গায় আবার ছক্কাটা নিক্ষেপ করবা, 2-এর জায়গায় আবার ছক্কা নিক্ষেপ করবা, 3-এর জায়গায় আবার ছক্কা নিক্ষেপ করবা, 4-এর জায়গায় আবার ছক্কা নিক্ষেপ করবা, 5-এর জায়গায়ও আবার ছক্কা নিক্ষেপ করবা, 6-এর জায়গায়ও আবার ছক্কা নিক্ষেপ করবা। 2 বার ছক্কা নিক্ষেপ করলে সেখানে নমুনা ক্ষেত্র আসবে, মানে নমুনা বিন্দু আসবে 36টি। আমি তাও 1টা 2টা করে দেখাচ্ছি। নমুনা ক্ষেত্র বা নমুনা বিন্দু, তো আমরা কিভাবে গণবো? 1 1 1 1 1 2 1 2, তারপর 1 3 1 3, তারপর 1 4 1 4, তারপর 1 5 1 6, তারপর 2 1 2 2, তারপর 2 3 2 4 2 5 2 6। এভাবে করে বাকিগুলা আমরা চাইলে বের করে নিতে পারবো। যদি আমাদেরকে বলা হয় 2 বার ছক্কা নিক্ষেপ করে তার নমুনা ক্ষেত্র নির্ণয় করো, সেক্ষেত্রে আমাদের ওই আগে যেটা দেখলাম আমরা একটু আগে, ওই প্রবাবিলিটি ট্রিটা কষ্ট করে আঁকার দরকার নেই। এভাবে করেও আমরা কি করতে পারি? দুইটা ছক্কার মানে নমুনা ক্ষেত্রটা বের করতে পারি। সেক্ষেত্রে কিভাবে? আমরা এভাবে ক্যালকুলেশন করবো 1 1
1 2 1 3 1 4 1 5, মানে এটা দিয়ে এইগুলোকে লিখতে হবে 1 6, তারপর 2 1 2 2 2 3 2 4 2 5 2 6 3 1 3 2 3 3 3 4 3 5 3 6, এরপর 4 1 4 2 4 3 4 4 4 5 4 6 5 1 5 2 5 3 5 4 এভাবে আমরা চাইলে দুটো ছক্কা কি করে দেখতে পারি, দুটো ছক্কা নিক্ষেপ করে দেখতে পারি। সেক্ষেত্রেও আমাদের নমুনার ক্ষেত্রে আসবে 36টি, গণে দেখলে 36টি আসবে। যেমন এদিকে 6টা এদিকে 6টা, 6 6 36 হয়ে যায়। এটাই হলো নমুনা ক্ষেত্র। সেম ভাবে তো আমরা লাস্টে নমুনা ক্ষেত্রটি লিখে দিব, নমুনা ক্ষেত্র এগুলো লিখে দিব 1 1, এভাবে করে আমরা নমুনা ক্ষেত্রটা চাইলে সম্পূর্ণ লিখে দিতে পারি। এরপর লাস্টে ইকুয়াল দিয়ে আমরা 36টি লিখে দিব। যদি আমাদের প্রশ্ন করা হয় একটি মুদ্রা ও একটি ছক্কা একসাথে মানে নিক্ষেপ করা হলো, তাহলে তার প্রবাবিলিটিটা অঙ্কন করে দেখাও। তাহলে সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, প্রথমে মুদ্রাটা নিক্ষেপ করতে হবে, তারপর ছক্কাটা নিক্ষেপ করতে হবে। তাহলে মুদ্রা, আমরা মুদ্রায় কি কি থাকে, মুদ্রা নিক্ষেপ করলে কি কি আসে, একবার হেড আসে আর একবার কি আসে, টেইল আসে। তাহলে হেড আর টেল আমাদের মুদ্রা নিক্ষেপ করা শেষ। এরপর বলছে একবার ছক্কা নিক্ষেপ করতে। তাহলে ছক্কা নিক্ষেপ করতে গেলে আমার হেড হাতেও করতে হবে, টেইলেও করতে হবে। হেডে তাহলে ছক্কা নিক্ষেপ, তাহলে আমরা মুদ্রা ছক্কা নিক্ষেপ করলাম। কিভাবে করলাম, প্রথমে মুদ্রাটি নিক্ষেপ করছি, এরপর ছক্কাটা নিক্ষেপ করছি। এরপর যখন আমাদের নমুনা ক্ষেত্রটি বের করতে হবে, কিভাবে করব, তাহলে আমরা দেখিনি নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্র, তাহলে নমুনা ক্ষেত্র আমাদের করতে হবে হেড 1 হেড 2 হেড 3 হেড 4 এইভাবে করে। তাহলে আমরা 1 হেড এভাবে দিতে পারি, 2 হেড 3 হেড 4 হেড 5 হেড 6 হেড। এটা তো প্রথমটা গেল। এরপর 1 টেল 2 টেল 3 টেল 4 টেল 5 টেল 6 টেল। তাহলে এখানে আমাদের নমুনা ক্ষেত্র হয়েছে কয়টি, 12টি। প্রথমটাতে 6টি, তারপর 6টি, তারপর আমরা ইকুয়াল দিয়ে দিব 12টি। এভাবে করে আমরা একটা ছক্কা ও একটি মুদ্রা ও একটি ছক্কা কি করতে পারি, নিক্ষেপ করতে পারি। হয়তো অনেক সময় দিতে পারে 2টি মুদ্রা বা 2টি ছক্কা, বা একটি মুদ্রা আবার 2টি ছক্কা, সাধারণত বা একটি ছক্কা 2বার মুদ্রা নিক্ষেপ করো। এভাবে করে আমরা প্রবাবিলিটি অঙ্কন করে নমুনা ক্ষেত্রটি নির্ণয় করতে পারি। আমাদের এখন একটা কোয়েশ্চেন হলো, একজন লোক ঢাকা হতে খুলনার বাসে যাওয়ার সম্ভাবনা হচ্ছে এত, এবং খুলনা হতে রাজশাহীর ট্রেনে যাওয়ার সম্ভাবনা এত। লোকটি খুলনার বাসে যাবে মানে বাসে করে যাবে, আবার রাজশাহীর ট্রেনে না যাওয়ার সম্ভাবনা মানে ট্রেনে যাবে না। সেটা হলো না যাওয়ার সম্ভাবনা কত ব্যয় করতে বলছে এবং প্রবাবিলিটিটা অঙ্কন করে দেখাইতে বলছে। তাহলে আগে
ফার্স্ট আমরা প্রবাবিলিটি ট্রিটা অঙ্কন করি। তাহলে আমাদের ফার্স্টে কোথায় দিকে যাচ্ছে? খুলনা। খুলনা থেকে কোথায় যাবে? না, ঢাকা থেকে খুলনায় যাবে কিসে করে? বাসে। তাহলে ঢাকা থেকে খুলনায় যাবে। সে কিসে করে যাবে? বাসে করে। সে বাসে যাইতেও পারে আবার নাও যাইতে পারে, এটা হচ্ছে সম্ভাবনা। আমার ইচ্ছা করলে আমি বাসে যাব নাকি ট্রেনে যাব, হয়তো আমার চিন্তা ভাবনা পাল্টাতে পারে, সেজন্য বাসে যাইতেও পারে নাও যাইতে পারে। তো সেক্ষেত্রে আমরা লিখবো বাসে, আবার বাসে নয়, মানে বাসে যাওয়ার সম্ভাবনা আবার বাসে না যাওয়ার সম্ভাবনা। এখন আবার খুলনা থেকে সে কোথায় যাচ্ছে? খুলনা থেকে রাজশাহীতে ট্রেনে সে যাবে, আবার যাওয়ার সম্ভাবনা দিচ্ছে, আমাদের না যাওয়ার সম্ভাবনাটাও বের করতে বলছে। তাহলে আমরা যাওয়ার সম্ভাবনা রাজশাহী, সে খুলনা থেকে কোথায় যাবে? রাজশাহীতে। সে খুলনা থেকে রাজশাহী বাস ট্রেনে যেতেও পারে নাও যেতে পারে, খুলনা থেকে রাজশাহী ট্রেনে যেতেও পারে নাও যেতে পারে। তো ট্রেনে নয়, ট্রেনে নয়। তাহলে আমরা প্রথম থেকে প্রবাবিলিটি ট্রিটা অঙ্ক করা শেষ। তাহলে আমরা কিভাবে অঙ্কন করলাম? প্রথমে ঢাকা থেকে সে খুলনা একবার গেল, বাসে যাওয়ার সম্ভাবনা আবার না যাওয়ার সম্ভাবনা, আবার খুলনা থেকে রাজশাহীতে যাওয়ার সম্ভাবনা আবার না যাওয়ার সম্ভাবনা, যাওয়ার সম্ভাবনা না যাওয়ার সম্ভাবনা। এবার আমাদের কি কি মান দেওয়া আছে? বলছে ঢাকা থেকে খুলনার বাসে যাওয়ার সম্ভাবনা 2/5, তাহলে 5/2। কিন্তু বাসে না যাওয়ার সম্ভাবনাটা দেওয়া নেই। তাহলে খুলনা থেকে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত দেওয়া আছে? 5/8। সেম 8/5। এবার আমাদের বের করতে হবে কি? বাসে না যাওয়ার সম্ভাবনা, ট্রেনে না যাওয়ার সম্ভাবনা। তাহলে আমাদের যাওয়ার সম্ভাবনা দেওয়া আছে, আমরা এখানে করি বাসে যাওয়ার সম্ভাবনা দেওয়া আছে 5/2। তাহলে এখন আমার বাসে না যাওয়ার সম্ভাবনা, কিভাবে বের করবো? 1 থেকে সম্ভাবনার মানটা কি করে দিব? 1 থেকে সম্ভাবনার মানটা বাদ দিলে আমাদের না যাওয়ার সম্ভাবনা বের হয়ে যাবে। তাহলে 5, তাহলে এটা হয়, এটা তো হর নেই সেই বিধে, এটা হবে 5, 5 থেকে 5 -2, এটা হবে 3/5। তাহলে আমরা না যাওয়ার সম্ভাবনা পাইছি কত? 3/5। তাহলে আমরা এখানে লিখে দিব 5/3। এবার আমাদের সেম খুলনা থেকে রাজশাহীতে ট্রেনে যাওয়ার সম্ভাবনা দেওয়া আছে 5/8, কিন্তু আমাদের না যাওয়ার সম্ভাবনাটা দেওয়া নেই। তাহলে আমরা আবার বের করব, সেটা এই পাশে করি। ট্রেনে যাওয়ার সম্ভাবনা দেওয়া আছে কত? 8/5। তাহলে আমার না যাওয়ার সম্ভাবনা, মানে ট্রেনে সেম 1 থেকে আমরা সম্ভাবনার মানটা বিয়োগ দিয়ে দিব। তাহলে 8 -5, তাহলে 3/8। আমরা না যাওয়ার সম্ভাবনা কত পাইছি? 8/3। তাহলে এটা হলো আমরা প্রবাবিলিটি ট্রিটা অঙ্কন করে ট্রেনে যাওয়ার সম্ভাবনা না যাওয়ার সম্ভাবনাটা বের করছি, যাওয়ার সম্ভাবনা না যাওয়ার সম্ভাবনাটা বের করছি। প্রবাবিলিটি ট্রি অঙ্কন করার পর আমাদের প্রশ্ন করা হয়েছিল লোকটি খুলনার বাসে এবং রাজশাহীর ট্রেনে না যাওয়ার সম্ভাবনা।
তো সেটা কত বের করতে বলছে, আমরা তো প্রবাবিলিটি ট্রি অঙ্কন করছি, এখন ম্যাথটা করব। তাহলে লোকটি খুলনার বাসে, আমরা এখান থেকে প্রশ্ন থেকে দেখে দেখে লোকটি খুলনার বাসে এবং রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনাটা লিখছি। তাহলে আমরা খুলনার বাসে সে যাওয়ার সম্ভাবনা ছিল কত, 5/2 ইন্টু আমাদের না যাওয়ার সম্ভাবনা, ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত ছিল, 8/3। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করবো, 5 কত হয় 40, তাহলে এটা কত হয়, 3 দুগুণ কত হয় 6, 3 দুগুণ কত হয় 6, তাহলে এটা কাটাকাটি যায়, এটা কত হয় 20, এটা কত হয় 3, তাহলে এটা হবে 20/3, এটাই আনসার। আজকে ক্লাসে এইটুকু। আজকে আমরা পুরা সম্ভাবনা কি কি পড়েছিলাম, সম্ভাবনা কি, দৈব পরীক্ষা কি, ঘটনা কি, সমসম্ভাব্য ফলাফল কি, ঘটনাবলী কি, এই সম্পর্কে আমরা আলোচনা করছি। এরপর আমরা সূত্রটা দেখছিলাম, সম্ভাবনা সূত্র, সমগ্র সম্ভাব্য ফলাফল বা অনুকূল ঘটনা, এগুলো সব দেখছি। এরপর কিছু কিছু আমরা ম্যাথ দেখছি, বোঝার ট্রাই করছি, প্রবাবিলিটি ট্রি দেখছি। মানে মোট কথায় আমরা আজকে বেসিকটুকু মানে বোঝানোর চেষ্টা করছি। আমরা এই পরবর্তী ক্লাসে ম্যাথ আর সৃজনশীল নিয়ে আলোচনা করব। যদি কোনো রকম সমস্যা থাকে সেটা কমেন্ট বক্সে আলোচনা করবেন, আর অবশ্যই গুগল কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।